কথা শেষ করে মুখ তুলে সাথী বেগমের মুখের দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিল নিশাত। অমন কথা শুনে আর এমন লাজুক হাসির মানে বুঝতে পেরে সাথী বেগম দাঁত কটমট করে উঠল। নির্লজ্জ মেয়ে, শাশুড়িকে কি সব বলছে? ঠিকই বলেছি, থাপ্পড়ে খেয়ে তোমার মাথায় গেছে। নিশাত উত্তর দিল না। চাচি শাশুড়িকে বেকায়দায় ফেলতে পেরে নিশাত ভীষণ খুশি হলো। তার থেকে সরে এসে পুনরায় হাসি মুখে নিজের কাজে মন দিল। কিছু সময় পরেই রায়ানের স্বর ভেসে এলো দূর থেকে। কফি চাইছে লোকটা। আজ শাশুড়ি কিছু বলা বা করার আগেই নিশাত পানি গরম করতে দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে আনলো। পুত্রবধূর কাল থেকে রিমি বেগম উষ্টা খেল। তার ছেলে আর বৌমার হয়েছেটা কি? কাল থেকে তাদের শুধু অবাক করে দিচ্ছে। তবে বৌমার কাছে খুশিই হলেন তিনি। ছেলে বৌমার মিল হলে তিনিই খুশি। মেয়েটা নিজেই তার দায়িত্ব আর অধিকার দুটোই বুঝে নিক, এটা তো তিনি চান। নিশাত নিজের মতো কাজ সম্পন্ন করে কফির কাপটা একটা ট্রেতে নিয়ে স্বামীর রুমের দিকে ছুটে গেল। ভার্সিটি চত্বরে পা দিতেই দৃষ্টি হলো এলোমেলো, অস্থির দৃষ্টি। আশেপাশে কাউকে খুঁজতে ব্যস্ত হলো। কত দিন হলো নিষ্ঠুর পুরুষটার কোনো খবর নেই। ফোন তো ধরেই না। চোখের তৃষ্ণা নিবারণের জন্য এক পলক দেখা পাওয়াও যেন ভার। মন মস্তিষ্ক সব যেন অস্থির, উচাটন হয়ে আছে নিষ্ঠুর পুরুষের জন্য। কিন্তু সে কি একবার হলেও তাকে মনে করেছে? নিশ্চয়ই করেনি। করলে অন্তত একবার কলটা তো রিসিভ করতো। ভারাক্রান্ত মন নিয়ে আর একটু সামনের দিকে অগ্রসর হলো। ভাগ্যবোধয় আজ সহায় হলো। অশান্ত মনটাকে শান্ত করতে কাঙ্ক্ষিত মানুষটার দেখা মিলল ক্যান্টিন সংলগ্ন বড় গাছটার নিচে। দুটো ছেলের সাথে দাঁড়িয়ে আছে। মানবকে দেখতেই যেন চোখের শান্তি হলো। এতদিন পরে দেখায় মনের কোণে অভিমানও জমল। ভাবলো যাবে না তার সামনে, বলবে না কথা। পরক্ষণেই মনে হলো তার অভিমান বা কষ্ট কোনো কিছুতেই তো লোকটার কিছু যাবে আসবে না। সে কথা না বললে তো লোকটার আরও সুবিধা হবে তাকে ভুলে যেতে। কিন্তু এই সুযোগ লোকটাকে কখনো দেবে না। ভাবনাকে বাস্তবায়িত করার জন্য গাছটি বরাবর অগ্রসর হলো অর্থে। নির্বাণ তার দুই বন্ধুর সাথে দাঁড়িয়ে আছে। তার ভার্সিটিতে কোনো কাজ নেই, তবুও এসেছে কেন? মেয়েটাকে একবার চোখের দেখা দেখতে বুঝি। জানে না নির্ভার। মনকে অনেক বুঝিয়ে ফোন রিসিভ না করলেও এখানে আসা থেকে নিজেকে আটকাতে পারেনি। সরাসরি না তাকালেও মেয়েটা যে তার পানেই আসছে তা বুঝতে সময় লাগলেও না নির্ভারের। ইচ্ছে হলো একবার ঘুরে ওই মুখখানা অবলোকন করতে, কিন্তু বিষণ্ণতায় ঘেরা চোখ আর মুখটা দেখার সাহস হলো না নির্ভারের। তার ভাবনার মাঝে পাশ থেকে এক বন্ধু বলে উঠল। শুনে নির্ভার আর দৌড়াতে চাইল না। দুই পা বাড়াতেই ভগ্নকণ্ঠের ডাক কর্ণচর হতেই থেমে গেল। হয়তো এমন ডাকের পরে আর মেয়েটাকে এড়িয়ে যেতে সক্ষম হলো না। সিনিয়র ভাইয়া। নির্ভারকে যেতে দেখেই অর্থের চোখ দুটো ভরে উঠতে চাইল। অনেক কষ্টে তা রোধ করলো। পিছন থেকে ভারাক্রান্ত স্বরে ডেকে উঠল। নির্ভারকে থামতে দেখে পুনরায় চলে যাওয়ার সুযোগ না দিয়ে দ্রুত পদে নির্ভারের সামনে গিয়ে দাঁড়ালো। বিমর্ষ স্বরটাকে রাগী স্বরে রূপান্তর করে তেজ নিয়ে শুধালো, আপনি আমার কল রিসিভ করেন না কেন? তোমার কোনো প্রয়োজনীয় কথা থাকতে পারে বলে মনে হয়নি, তাই অযথা ফোন রিসিভ করেনি। তৎক্ষণাৎ এমন অবজ্ঞাসূচক উত্তর পেয়ে অর্থের মন আরও ভারাক্রান্ত হলো। চেষ্টা করেও স্বরটাকে আর কঠোর রাখতে ব্যর্থ হলো। পাশে দাঁড়ানো দুটো ছেলের পানে একবার তাকিয়ে বলে উঠল, ঠিক আছে, এরপর থেকে ফোন রিসিভ করেন। সব প্রয়োজনীয় কথা বলবো আপনার সাথে। বিমর্ষ স্বরে এমন বোকা জবাব পেয়ে নির্ভারের হাসি পেলেও হাসল না। সুযোগ পেতেই অর্থের নত মস্তিষ্কের পানে তাকিয়ে রইল নিষ্পলক। মেয়েটার অভিমান কষ্ট সব যেন বুঝতে সফল, বুঝেও যেন কিছু বুঝতে চাইল না নির্ভার। কিছু পলক তাকিয়ে থাকার পর ভারী কিশোরে আদেশ দিল, এখন এখান থেকে যাও। যাওয়ার কথা শুনতেই অর্থে ছলছল চোখে তাকালো। ওই চোখ দুটো দৃষ্টিগোচর হতেই নির্ভার তার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। অর্থে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে অনুরোধের স্বরে শুধালো, আমার ফোন রিসিভ করবেন তো? না, এখনই যাও। জবাবে অসম্মতি পেয়ে অর্থে পুনরায় নাচরবান্দার মতো আওড়ালো, কেন ধরবেন না? ধরতেই হবে আপনাকে, বলুন ধরবেন। নির্ভার এবার থমকে উঠল। তোমাকে যেতে বলেছি না পাগল মেয়ে, যাও এখান থেকে। অন্য দুটো ছেলের সামনে এমক ধমক খেয়ে অর্থের চোখের বাঁধ ভেঙে গেল।
এক ফোঁটা অশ্রু ঝরল। দেখতে পেয়েই তা নির্ভার নিজের মুড শক্ত করে ধরল। অর্থী আর কোনো উচ্চবাচ্য করল না। নির্ভারের দিকে একটা অশ্রুসিক্ত চাহনি নিক্ষেপ করে ছুটে যেতে চাইল। তখনই শ্রবণ হলো এক অকল্পনীয় বাক্য। আমার সাথে ডেটে যাবে অর্থী? অর্থের পা দুখানা স্থির হলো। পিছু ঘুরে পুনরায় অবাক নেত্রদয় স্থাপন করলো নির্ভারের পানে। ঠিক শুনল নাকি ভুল তা বিচার বিবেচনা করার আগেই নির্ভার পুনরায় বলে উঠল, কাল সকাল থেকে সন্ধে আমার সাথে কাটাবে, শুধু একটা দিন। অর্থের নিজের পিঠে নিজের কপল মুছে নিল। এ তো মেঘনা চাইতেই বৃষ্টিস্বরূপ। হঠাৎই যেন মন পুলকিত হলো। সায় জানাতে গিয়েও কি মনে করেই মুখটায় আধার ঘনিয়ে এলো। নেতিয়ে যাওয়া কণ্ঠে উচ্চারণ করলো, কিন্তু কাল তো শুক্রবার, ছুটির দিনে আমি কিভাবে জবাব পেয়ে নির্ভার হাসল। নির্লিপ্ত স্বরে বলল, আমার মতো বেকার ছেলে টিউশনি বন্ধ দিয়ে নিশ্চয়ই অন্যদিন কাউকে সময় দিতে পারবে না। প্রপোজাল দিয়েছি, অ্যাকসেপ্ট করার কিংবা রিজেক্ট করার সব তুমি নির্ধারণ করবে। অর্থী এক মুহূর্ত কিছু ভাবল, পরক্ষণে নিজেও আলতো হাসি ফুটিয়ে সম্মতি জানিয়ে বলে উঠল, তাহলে কাল দেখা হচ্ছে সিনিয়র। কাল সারাদিন তাহলে আমি পাচ্ছি, তাই তো? প্রশ্ন পেয়ে নির্ভার আর সেখানে দাঁড়ালো না। অর্থীকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে উচ্চারণ করে গেল, এখন ক্লাসে যাও মেয়ে, নসিবে থাকলে ঠিকই দেখা হবে। অর্থীর হঠাৎ করে মনটা খুশিতে ভরে উঠল। এমন কিছু সে কখনো ভাবেনি। খুশি মনেই ক্লাসের দিকে এগিয়ে যেতেই নিজের বেস্ট ফ্রেন্ডের দেখা পেল। তাকে দেখতেই দৌড় লাগালো। তার এই বান্ধবী ছাড়া যে কালকের মিশন ইনকমপ্লিটই থেকে যাবে, আর এমনটা হলে যে সদ্য দেখা স্বপ্নটা ভেঙে গুড়িয়ে যাবে। মেডিকেলের পার্কিংয়ে এসে গাড়ি থামালো রায়ান। নিশাদ নামতে যাবে তখনই তার একটা হাত টেনে ধরল রায়ান। নিশাদ বাধা পেয়ে প্রশ্নাত্মক চোখে তাকালো। রায়ান হাত ছেড়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, অফ পিরিয়ডের সময় আমার কেবিনে আসবে। আজ রায়ানের কোনো ক্লাস নেই নিশাতের ডিপার্টমেন্টে। নিশাত তা ভালোই জানে। আর ছুটি শেষে তো এই লোকের রুমে এমনিতেই যাবে। তাহলে এখন অর্ডার দিচ্ছে কেন? বুঝতে না পেরে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কেন? স্বামীরা ডাকলে কোনো কারণ ছাড়াই আসতে হয়, আর এটাই কারণ। নিশাতের ভ্রু আরও কুচকালো। কি আজব লজিক! হ্যাঁ না কিছু না বলেই নিশাত নেমে পড়ল। অপর পাশ দিয়ে রায়ানও বেরিয়ে এসে দুজনে আগে পিছিয়ে হেঁটে গেল মেডিকেল কলেজের ভিতরে। প্রথম ফ্লোরে আসতেই দুজনের পা থেমে গেল। সামনে মুস্কান দাঁড়িয়ে আছে। নিশাত স্থির দাঁড়িয়ে একবার মুস্কানের পানে তাকিয়ে আর চোখে নিজের স্বামীর পানে তাকালো। রায়ানের চোখ মুখ এক মুহূর্তে কঠোর রূপ ধারণ করল। রায়ান দুই পা এগিয়ে এসে নিশাতের বরাবর দাঁড়িয়ে গম্ভীর অথচ নিচু স্বরে নির্দেশ দিল, ক্লাসে যাও। নিশাতের কেন জানি ইচ্ছে হলো না এদের দুজনকে ছেড়ে ক্লাসের দিকে যেতে। তার ভয় হচ্ছে নাকি রাগ বুঝতে না পারলেও রায়ানের গম্ভীর স্বরের নির্দেশ পেয়ে আর দাঁড়ানোর সাহস হলো না। পা বাড়িয়ে সামনে অগ্রসর হলো নিশাত। নিশাত যেতেই রায়ানও নিজের কেবিনের উদ্দেশ্যে এগিয়ে গেল। নিজের পিছনে মুস্কানের আগমন ঠিক ঠাওর করতে পারল। এলিভেটরের সামনে দাঁড়িয়ে শুধু একটা বাক্য উচ্চারণ করলো, যদি এক পা বাড়ানোর চেষ্টা করিস তাহলে ভুলে যাবো তুই কখনো আমার বন্ধু ছিলিস। আর কালকের পর আমাদের মাঝে কোনো সম্পর্ক অবশিষ্ট আছে বলে মনে হয় না। কথা শেষ করে রায়ান চলে গেলেও মুস্কানের পা থেমে রইল। কাল যা করেছে তার জন্য অনুতপ্ত না হলেও রায়ানের এইভাবে চলে যাওয়ায় আর এমন বাক্য শুনে মুস্কানের মন মস্তিষ্ককে আধার ঘিরে ধরল। এই প্রথম রায়ান তাকে এইভাবে ইগনোর করল। এতদিন অন্তত বন্ধু হয়ে পাশে তো ছিল। মুস্কানের নেত্রদয় ঝাপসা হয়ে এলো। তবে তা বন্ধুকে হারানোর কষ্টে নাকি নিজের জিদকে পূরণ করতে না পারার অপারগতায় ঠিক বোঝা গেল না। মুস্কানের মনে হলো এই সব কিছুর জন্য ওই মেয়েটাই দায়ী। 2 দিন এসেই সব পাল্টে দিয়েছে। রাগে কষ্টে হাত দুটো মুষ্টিমেয় করে নিল। কিছুক্ষণ রায়ানের যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজের কেবিনের দিকে অগ্রসর হলো। 2টো ক্লাস শেষে স্বামীর আদেশ পালন করতে তার কেবিনের দিকে অগ্রসর হলো নিশাত। অধর কোণে লেগে আছে এক টুকরো হাসি। কাল রাতের পর থেকে কেন জানি হাসি সরছে না তার ঠোঁটের কোণ থেকে। সব কিছুতে যেন ভালো লাগা কাজ করছে। স্বামী তাকে ধীরে ধীরে মেনে নিচ্ছে। এটা বুঝতেই যেন ভালো লাগায় মন ছেয়ে যাচ্ছে। খুশি মন নিয়েই কেবিনের দরজায় নক করতেই ভেতর থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর,
কাম ইন। গম্ভীর স্বর শুনেই নিশাতের হাসি মুখটা গোমরা হয়ে উঠল। লোকটা সর্বদা এত হাই টেম্পারে থাকে কেন? আল্লাহ মালুম। ভেবে বেশি সময় নষ্ট করলো না, দরজা খুলে ভেতরে ঢুকলো। কারো আগমন হেতু রায়ান চোখ তুলে নিশাতকে দেখতে পেয়ে গম্ভীর স্বরটাকে মোলায়েম করে বলে উঠল, ওহ মাই মিসেস, কাম ক্লোজার। হঠাৎ স্বরের পরিবর্তন হতে দেখে আর হাই আর মাই মিসেস সম্বোধন শ্রবণ করে নিশাত লজ্জা পেল। হৃদস্পন্দনের হারও বৃদ্ধি পেল। একটু এগিয়ে টেবিলটার সামনে দাঁড়িয়ে পড়ল। নিশাতকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নিশাতের সামনে টেবিলে হেলান দিয়ে বুকে 2 হাত গুজে দাঁড়ালো। গভীর দৃষ্টিতে নিশাতের শ্যামবর্ণা মুখ পানে তাকালো। নিশাতের নাকের টকায় আর থুতনি জুড়ে হালকা ঘামের আস্তরণ জমেছে, যা দৃষ্টিগোচর হতেই রায়ান বিনা বাক্যবায়ে নিশাতকে এক টানে কাছে এনে নিজে সরে গিয়ে টেবিলের সাথে পিঠ লাগিয়ে দাঁড় করালো। হঠাৎ করে এমন টান পড়ায় নিশাত একটু ঘাবড়ে গেল। নিশাতকে আরও ঘাবড়ে দিতে তৎক্ষণাৎ নিশাতের 2 হাতের বাহু ধরে হালকা উঁচু করে টেবিলের উপরে বসিয়ে দিল। নিশাত মুখ তুলে কিছু বলতে যাবে, তার পূর্বেই রায়ান ঝুঁকে এক হাত নিশাতের পাশে টেবিলের উপরে ঠেকিয়ে অন্য হাত নিশাতের মুখ পানে বাড়ালো। এত কাছাকাছি রায়ানকে দেখে নিশাত অস্থির হয়ে বলতে চাইল, আরে কি করছেন আপনি? দৌড়! বাক্য শেষ হওয়ার আগেই রায়ান বাধা স্বরূপ বলে উঠল, আমাকে কোনো কাজে কখনো বাধা দেবে না চড়ুই পাখি, শান্ত থাকবে সর্বদা। বলে বৃদ্ধা আঙুলের সাহায্যে নাকের টকায় জমা ঘামটুকু মুছে দিল। হাত নামিয়ে থুতনিতে জমা ঘামটুকুও আলতো স্পর্শে মুছে দিল। একবার ভাবল হিজাবটাও খুলে দেবে, কিন্তু পরবর্তীতে আরও ক্লাস আছে বিধায় খুলল না। কাজ শেষ করে নিশাতের আনত মুখের পানে পূর্ণ দৃষ্টি দিল। কপলের দিকে নয়ন যুগল পড়তেই চরের কথাটা মাথায় এলো। যদিও এখন আর মুখ দেখে বোঝার উপায় নেই যে কেউ এখানে আঘাত করেছিল। সেখানেই নিজের আঁখি দুটো কিছু পল স্থির রাখলো রায়ান। হঠাৎ একটা শুষ্ক ঢোক গিলে কি মনে করে শুধালো, আমি তোমার এই গালে কাল মেরেছিলাম তাই না? এতক্ষণ লজ্জায় নত হয়ে থাকা নিশাত অকস্মাৎ এমন প্রশ্নে মাথা উচালো। এখন এমন একটা প্রশ্নের হেতু খুঁজে পেল না। কালই মারল আর আজই ভুলে গেল বুঝি? স্বামীর পানে তাকিয়েই মাথা নেড়ে ছোট করে বলল, কেন? তাহলে এখন একটু আদর দেই মিসেস। প্রশ্নের পিঠে তৎক্ষণাৎ এমন অভাবনীয় আবদার শুনে নিশাতের ছোট বদনখানি শিউরে উঠল। রায়ানের চোখের ভেতর আজ যেন অন্য কিছু দেখতে পেল। বুঝতে সক্ষম হলো স্বামী তার মজার মোডে নেই। স্বামীর থেকে প্রথম চাওয়া এমন অদ্ভুত আবদার শুনে লজ্জিত হলো আনন। চোখ দুটো সরিয়ে নিল, মুখে বলতে চাইল, অথচ মুখ থেকে বেরিয়ে এলো, কিন্তু এটা তো একটা হাসপাতাল। জবাব পেয়ে রায়ান কিঞ্চিত বাঁকা হাসল। তখনও নিজের একান্ত নারীর মুখপানে তাকিয়ে সেইভাবে থেকেই হাসি মুখে জানালো, তাহলে কি বাড়িতে গিয়ে সুযোগ দিতে চান? কিন্তু ততক্ষণে যে অনেকটা দেরি হয়ে যাবে মিসেস, সো মে আই? অনুমতি চাইলেও উত্তর পাওয়ার অপেক্ষা করলো না। নিজের মুখটা নামিয়ে আনলো। রায়ান কাছে এসেছে বুঝতে পেরে নিশাত চোখ মুখ খিঁচে বন্ধ করে নিল। প্রথমবারের মতো নিজের একান্ত নারীর কপলে স্নিগ্ধ পরশ এঁকে দেওয়ার জন্য ওষ্ঠদয় এগিয়ে আনলো রায়ান। যখনই তা ছুঁই ছুঁই তখনই পিছনে থেকে একটা পুরুষালী স্বরের বাক্য ভেসে এলো, রায়হান শোন, আকাশ ফোন করে বলল তো কে যেন। এই অবধি বলেই চুপ করে গেল। এমন মুহূর্তে কারো আশায় রায়ান বিরক্ত হয়ে সরে দাঁড়ালো। পিছনে ফিরে আবিদকে বিনা নক করে আসার জন্য খেয়ে ফেলা দৃষ্টিতে তাকালো তার পানে। আর নিশাত আবিদের আগমনেই লজ্জায় টেবিল থেকে নেমে অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়ালো। আবিদ তো দুজনকে একসাথে এত কাছাকাছি দেখেই হ্যাং মেরে কথা বন্ধ করে দাঁড়িয়ে আছে। সে কি ভুল দেখল? রায়ান আর তার বউ এত কাছাকাছি। কিছু মুহূর্ত সেইভাবে চুপ করে থাকার পর অকস্মাৎ এসে বলল, আমি দেখেও কিছু দেখিনি, বিশ্বাস কর। ইউ গেস, কন্টিনিউ প্লিজ। বলেই পিছন ঘুরিয়ে দরজা অবধি গিয়ে স্থির হয়ে গেল। মাথাটা একপাশে ঘুরিয়ে রায়ানের পানে তাকিয়ে ভ্রু নাচিয়ে কটাক্ষ করে জিজ্ঞাসা করলো, বাই দ্য ওয়ে দোস্ত, না মানা বউকে কাল মেরে দিয়ে আজ কেবিনের মধ্যে শুরু হয়ে গেল যে সেলফ কন্ট্রোল নেই নাকি? তো জানতাম না তো।
রায়ান তখনও কঠোর দৃষ্টিতে তাকিয়ে বন্ধুর পানে। প্রশ্নের বিপরীতে জবাব না দিয়ে নিজেই গমগমে গলায় আওয়াজ তুলল। কি বলতে এসেছিস বলে বিদায় হ। এমন গমগমে সুরকে আবিদ পাত্তা দিল না। রায়ানের দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়ে চুলের মধ্যে এক হাত বুলিয়ে বলে উঠল। আকাশ বলেছে তুই যেন ভাবিকে নিয়ে দ্রুতই চলে যাস। রিমি ভাবির আবদার এটা, তোকে ফোনে পাচ্ছিল না, তাই আমাকে জানাতে বললো। থেমে একটু ভাব নিয়ে বলে উঠল। আকাশ বড় একটা থ্যাঙ্কস ডিজার্ভ করে, বুঝলি, আমাকে এমন একটা সিন দেখানোর জন্য যে আঙ্কেলকে ফোন করে তার ছেলের রোমান্সের স্টোরি বিশ্লেষণ করে আসি। বলেই মিটিমিটি হাসতে হাসতে বেরিয়ে গেল। সে ভালোই একটা জিনিস খুঁজে পেয়েছে, তার বন্ধুটাকে পচানোর জন্য। আহা, কি মজা! আঙ্কেলকে এসব না জানালেও বন্ধুদের তো এখনই খবরটা জানাতেই হবে ভেবেই দ্রুত পা চালালো আবিদ। নয়তো দেখা যাবে রায়ান এখনই তার গাল লাল করে দিল। আবিদের যাওয়ার পানে তাকিয়ে রায়ান ধমকে উঠল। বেয়াদ্দপ! বলেই নিশাতের পানে তাকাতে যাবে, তখনই নিশাত দৌড়ে রুম থেকে বেরিয়ে এলো। তার এতক্ষণে লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছিল। আবিদের কথা শুনে নিশাতের মনে হচ্ছিল এখনই মাটি ভাগ করে ঢুকে যাক। ইস, কি লজ্জার! এখন লোক দুটোর সামনে কিভাবে মুখ দেখাবে সে? নিশাতকে কিছু না বলেই চলে যেতে দেখে রায়ান আরও বিরক্ত হলো। পিছন থেকে জোরে জোরে ডেকে উঠল। চড়োই আমার কথা শুনে যাও। কিন্তু নিশাতকে আর পায় কে? সে এক দৌড়ে উধাও। নিশাতকে না থেমে এত জোরে দৌড়াতে দেখে রায়ান রেগে গম্ভীর স্বরে ধমকে বলে উঠল। কথা না শোনো অন্তত আস্তে দৌড়াও, স্টুপিড! নিশাত তার ননদের রুমে শাশুড়ি আর ননদের সাথে বসে আছে। দুজন মিলে তাকে সাজাতে ব্যস্ত। নিশাত দুপুরে রায়ানের কথা না শুনলেও রায়ান পরবর্তীতে বলেছে আজ নাকি আকাশদের বাসা থেকে তাদের ইনভিটেশন আছে। নিশাত তো শুনেই খুশিতে আত্মহারা। প্রথমত এই প্রথম বাড়ি থেকে বেরিয়ে অন্য কারো বাসায় বেড়াতে যেতে পারবে স্বামীর সাথে। আবার রিমি আর আহাদ দুজনকেই তার ভীষণ পছন্দ হয়েছে। ওই বাড়িতে গেলে আহাদের সাথে অনেকটা সময় কাটাতে পারবে। তাই আজ তারা দ্রুতই হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছে। রায়ান এসে তার মাকে বলেছে আজ তারা আকাশদের বাসায় বেড়াতে যাবে। কথাটা শুনতেই রিমি বেগম বেছে বেছে সুন্দর একটা শাড়ি পুত্রবধূর হাতে ধরিয়ে দিয়েছে। শুধুমাত্র বিয়ের রাতেই নিশাত শাড়ি জড়িয়েছিল পরনে, তারপর ছুঁয়েও দেখেনি। তাই আজ শাড়ি দেখে একটু ভীতই হয়েছে। অন্যত্র যাবে, সেখানে যদি ঠিকমতো চলতে না পারে। এই ভয়ে দোনামোনা করলেও কাজ হয়নি। রিমি বেগম নির্দেশ দিয়েছে শাড়ি পরতে হবে তাকে, তাই আর নিশাত বাধা দেয়নি। শাশুড়ি নিজের হাতে তাকে শাড়ি পরিয়ে দিয়েছে। আর এখন সে ড্রেসিং টেবিলের সামনেই বসে আছে, কারণ একমাত্র ননদিনী তাকে নিজের হাতে সাজিয়ে দিতে ব্যস্ত। বারণ করা সত্ত্বেও বারণ শোনেনি অর্থী। তাই নিশাতের কাছে আর কোনো উপায়ই ছিল না। নিশাতের পরনে একটা লাল পেড়ে কালো রঙা শাড়ি, পাড় জুড়ে স্টোনের কাজ করা। শাড়ির রঙটা দেখেও নিশাতের একটু মন খারাপ হয়েছিল। সে কালো পরলে তাকে নিশ্চয়ই আরও কালো দেখাবে, কিন্তু শাশুড়ির মুখের উপরে কিছুই বলেনি। অর্থে সেদিনের মতো মুখে কিছু প্রসাধনী লাগিয়ে দিয়ে চোখের নিচে হালকা করে কাজলও দিয়ে দিল। রিমি বেগম একজোড়া স্বর্ণের দুল আর একটা গলার মালা পরিয়ে দিল। নাকে আগে থেকে পরা একটা নাকফুল থাকা সত্ত্বেও তাই খুলে রেখে ডায়মন্ডের পাথর বসানো একটা নাকফুল পরিয়ে দিল। কাজ শেষ হতেই রিমি বেগম এবং অর্থী তা একসাথে আয়নার সামনে তাকিয়ে হাসি মুখে বলে উঠল। একবার আয়নার দিকে তাকিয়ে দেখ কত সুন্দর লাগছে তোমাকে। শ্যামা মেয়েদের কালো শাড়িতে বুঝি ভালো লাগে? নিশাতের মুখটা এখনও এতটুকুই হয়ে আছে। সে গোমরা মুখে আয়নার পানে তাকালো। আয়নায় নিজেকে দেখে কিঞ্চিত হাসি ফুটে উঠল মুখের কোণে। শাশুড়ি ননদের ভাষ্যমতে অনেক সুন্দর দেখালেও তার কাছে মনে হলো সে যতটা ভেবেছিল তার চেয়ে বরং তাকে ভালোই লাগছে। আয়নার মধ্যে নয়ন নিবিষ্ট থাকাকালীন দরজা থেকে শুনতে পেল এক পুরুষালী শান্ত স্বর। আম্মু, তোমাদের হয়েছে? আস্তে আস্তে সেই স্বরটা আরও নিম্ন হতে দেখে পিছনে ফিরতে চাইল। তখনই আয়নার ভেতরে আরও একজোড়া মুগ্ধ আখিদয় ভেসে উঠল। একজোড়া মায়াবী চোখ আর একজোড়া মুগ্ধতা আর আবেগীয় চাহনির নিটোল চোখ মিলিত হলো দর্পণের পৃষ্ঠে। আর সেখানেই যেন সময় থমকে গেল। আশপাশ নীরব হয়ে উঠল, যেন ওই নয়ন যুগলদয়ের মানবী ছাড়া আর কেউ কোথাও নেই। সব শান্ত স্থির।
আজ আকাশের ৩য়তম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে কালই রায়ানকে বলেছিল নিশাদকে নিয়ে তাদের বাসায় যেতে, রাগ ভাঙাতে গিয়ে আর এই কথা বউকে জানাতে পারেনি রায়ান। হাসপাতালে আবিত্যের মুখ থেকে পুনরায় শুনে স্মরণে এসেছিল, তাই তো পরবর্তী বউকে সব বলে দ্রুত বাড়ি চলে এসেছে। তবুও এখন বিকেল গড়িয়ে সন্ধ্যায় শুরু হয়ে গিয়েছে, তাই রায়ান জলদি করে পয়তারা করলো। দ্রুত একটা শার্ট কালো রঙা স্যুটের সাথে ইন করে পরে নিল। মাথার এলোমেলো চুলগুলো আঁচড়ে নিল, হাতে একটা ঘড়ি পেঁচিয়ে নিয়ে গায়ে হালকা পারফিউম মেখে নিয়েই তৈরি হয়ে নিল। ঘড়িতে সময় দেখলো 7:12 বাজে। রায়ান আর অপেক্ষা করতে চাইল না, যেহেতু বারবার বলেছে দ্রুত যেতে, তাই জলদি যাওয়ার চেষ্টা করলো। ব্লেজারটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল বউয়ের খোঁজে। অর্থের রুমের সামনে এসে দরজা খোলা থাকায় আর নক করলো না। তার জনামতে মা আর বোন আছে নিশাতের সাথে, তাই রুমের ভেতরে প্রবেশ করতে করতেই মায়ের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে উঠল, আম্মু তোমাদের হয়েছে? শুরুতে স্বরটা ভারী শোনালেও শেষে তা শান্ত ধীর রূপ ধারণ করলো। দর্পণের পৃষ্ঠে একান্ত নারীর মোহনীয় রূপ দেখে চোখ স্থির হলো, গলার স্বর অবরোধ শুরু হলো, হৃদস্পন্দন হলো তীব্রতর। শ্যামবর্ণা রমণীর কাজল দেওয়া ভাসা ভাসা আকিদয়ের পানে নিজের নয়ন যুগল মিলিত করে নির্নিমেষ তাকিয়ে রইল। ছেলেকে বৌমার পানে এমন করে তাকিয়ে থাকতে দেখে রিমি বেগম আলতো হেসে রুম থেকে বেরিয়ে গেল। অর্থিতা অবলোকন করে হাসল। রায়ানের ঘোর ভাঙাতে ডেকে উঠল, ভাইয়া, ভাবির তৈরি হওয়া শেষ, কেমন দেখাচ্ছে বলো তো? অর্থের আওয়াজ পেয়ে দুজনে ঘর থেকে বেরিয়ে এলো। পরস্পরের থেকে চোখ সরিয়ে অন্যত্র তাকালো। নিশাত ননদের সামনে লজ্জিত হলেও রায়ানের ভাবগতি ঠাউর করা গেল না। বোনের প্রশ্নের জবাব না দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল, তোর ভাবিকে দ্রুত পাঠিয়ে দে, আমি নিচে অপেক্ষা করছি। ভাইয়ের জ্বর পানে তাকিয়ে অর্থে একটু বিরক্তই হলো বটে। তার বড় আব্বু ঠিকই বলে, তার ভাই একটা বেরসিক। এখন কেন নিজের বইয়ের ওপর একটু প্রশংসা করলে কি হতো? তার চাহনিতেই বোঝা যাচ্ছিল বউকে দেখে মুগ্ধ হয়েছিল। তাহলে তার সামনে বলে গেলে কি হতো? তার ভাবির কত ভালো লাগতো শুনে। অর্থি একটা বিরক্তিকর শ্বাস ফেলে ভাবিকে ডেকে বলল, ভাবি চলো, তোমাকে নিচ অব্দি দিয়ে আসি। নিশাত বসা থেকে উঠে দাঁড়ালো। অর্থের হাত ধরে রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে সদর দরজা পেরিয়ে পার্কিংয়ের কাছে আসলো। সম্মুখে রায়ানকে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অর্থেকে বিদায় জানিয়ে গিয়ে গাড়ির ফ্রন্ট সিটে উঠে বসলো নিশাত। নিশাতকে বসতে দেখে রায়ানও ড্রাইভিং সিটে উঠে বসে পড়ে গাড়ি স্টার্ট দিল। ধীর গতিতে এগিয়ে চলেছে গাড়িটা। গাড়িতে বসা দুটো মানুষই নিশ্চুপ বসে আছে। গাড়ির জানলা খুলিয়ে রাখায় মৃদু বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে মানবী দুটোকে। সন্ধ্যা রাত হওয়ায় গাড়ি আর মানুষের ভালোই আনাগোনা সড়ক জুড়ে, তাই বাইরের দৃশ্য দেখার জন্য গাড়িগুলোর হেডলাইটের তীব্র আলোই যথেষ্ট। যদিও আশেপাশে ল্যাম্পপোস্টের আলো জ্বলতে দেখা যাচ্ছে, নিশাত খোলা জানলা দিয়ে মুখ বার করে বাইরের দৃশ্য অবলম্বন করতে ব্যস্ত। মানুষের ব্যস্ত পায়ে পথ চলা, গাড়িগুলোর দ্রুত ছুটে চলা, এইসব দেখে যেন তাদের নিয়ে ভাবতে ব্যস্ত। রায়ান ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে নিশাতকে দেখছে। চড়ুই পাখি আজ বোবা পাখি হয়ে বসে আছে কেন, সেটাই বোঝার চেষ্টা করছে। চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই দেখলো রাস্তার পাশ দিয়ে অনেকগুলো ফুলের দোকান। হলুদ বাতির আলোয় ফুলগুলো যেন অন্য রূপ ধারণ করেছে। দোকানগুলো প্রায় পেরিয়ে যাবে, হঠাৎ করেই রায়ান গাড়িতে ব্রেক কষল। অকস্মাৎ ঝাঁকি খাওয়াতে নিশাত বাইরে থেকে চোখ সরিয়ে রায়ানের পানে প্রশ্নাত্মক দৃষ্টি দিল। রায়ান সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে উচ্চারণ করল, 1 মিনিট বসো, আমি আসছি। নিশাত প্রশ্ন করারও সুযোগ পেল না, তার আগেই চলে গেল রায়ান। নিশাত এত না ভেবে পুনরায় জানলা দিয়ে বাইরে দৃষ্টি দিল। রায়ান কিছু মুহূর্ত পর ফিরে এলো। রায়ান এসেছে বুঝতে পেরেই নিশাত এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। রায়ান সিটে বসে নির্দেশ দিল, তোমার হাতটা দাও। বাক্য শ্রবণ হতে নিশাত বিস্ময়ে নিয়ে তাকালো। হঠাৎ হাত চাইছে কেন? ভাবনার মাঝে রায়ান আবারও কথাটা বলে উঠল। নিশাত পুনরায় বাক্য শ্রবণ করে হাতটা বাড়িয়ে দিল। নিজের হাতের উপরে রায়ানের হাতের ছোঁয়া পেতেই হাতের পানে তাকিয়ে মুখ হাঁ হয়ে গেল। চোখ দুটোতে রাজ্যের বিস্ময় ভর করল।
আয়ান নির্বিঘ্নে হাতে একটা বেলি ফুলের গাছরা পেঁচিয়ে নিল। কাজ শেষ করে নিজেই হাত উঁচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, হয়তো কিছু বোঝার চেষ্টা করলো, পরক্ষণেই নিম্নস্বরে আওড়ালো, এখন সুন্দর লাগছে। বলে হাতটা ছেড়ে দিয়ে পুনরায় গাড়ি স্টার্ট দিল। সামনের দিকে তাকিয়ে এক মনে ড্রাইভার করে গেল, যেন এখানে কিছুই হয়নি বা এখানে সে ছাড়া কেউ উপস্থিতি নেই। কিন্তু নিশাতের চোখ থেকে বিস্ময় হটল না। নিজের ডান হাতটা চোখের কাছাকাছি ধরে পলকহীন তাকিয়ে রইল। মাঝে একবার রায়ানের পানেও তাকালো। স্বামীর কাজে হৃদকহিনে সুখের ঢেউ শুরু হলেও চোখে মুখে অবাকের রেশ ফুটেই রইল। আকাশের ফ্ল্যাটের লিভিং রুমে বসে আছে নিশাত, কোলে বসা ছোট আহাত। নিশাত এখানে এসেছে প্রায় আধ ঘন্টা হতে চলল। যখন এলো তখন নিশাতকে দেখতে পেয়ে রিমি খুশি হয়ে জড়িয়ে ধরে বলেছিল, আরে তোমাকে তো আজ ভীষণ সুন্দর লাগছে নিশাত, আর এত দ্রুত আসার জন্য আমি অনেক খুশি হয়েছি। তারপর ধরে নিয়ে ভেতরে বসিয়ে দিয়েছে, এইটা সেটা খেতেও দিয়েছে। আর নিশাত ভেতরে ঢোকার সাথেই আহাত তাকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিয়েছিল, তাই তখন থেকেই আহাত তার কোলে। এক মুহূর্তের জন্য নামায়নি। আকাশদের বিবাহবার্ষিকী হলেও আয়োজন খুব বেশি নয়, আবার কমও নয়। আকাশদের আসল বাড়ি ঢাকাতেই, তবে বাড়ি ছেড়ে এখানে একটা ফ্ল্যাটে থেকে বউ বাচ্চা নিয়ে চাকরির সুবাদে। আকাশের মা বাবাও আজ এসেছে। তারা রায়ানকে খুব ভালো করে চেনেন, তাই আর বউকেও খুব সাদরেই গ্রহণ করে নিয়েছে। আর শুধু আকাশের ফ্রেন্ডরা এসেছে, তবে মুস্কানকে বলেনি, হয়তো ওই ঘটনার জন্যই। এদের সবাইকে নিশাত একটু একটু চেনে, তাই খুব একটা খারাপ তার লাগছে না। আর আহাত তো আছেই তাকে সাথ দেওয়ার জন্য। আপাতত সবাই লিভিং স্পেসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আকাশ শুধু খাওয়ার আয়োজন করছিল, তবে তার বন্ধুরা মিলে কেকের আয়োজন করেছে। তাদের একটাই কথা, কেকও কাটতে হবে। সবাই তার জন্যই অপেক্ষা করছে। রিমি তার রুমে বসে হালকা সাজতে ব্যস্ত। নিশাত সেই রুমেই বিছানায় আহাতকে নিয়ে মজা করতে ব্যস্ত। রিমি তা খেয়াল করেই হাসি মুখে বলে উঠল, তোমাদের দুটোর খুব ভাব হয়েছে তাই না? মনে হচ্ছে আমি না, তুমিই ওর মা। হাসি মুখের বাক্য শুনে নিশাতও আলতা হাসলো। হাসতে হাসতেই বলে উঠল, তাহলে ওকে আমাকেই দিয়ে দাও আপু। রিমি হাসি চওড়া করে তৎক্ষণাৎ বলে ফেলল, আহাতকে নেওয়ার কি প্রয়োজন? চাইলে তো তুমি এখন একটা বেবি নিতে পারো। কথাটা শুনতেই নিশাতের কান গরম হয়ে উঠল। হাসি থামিয়ে অবাক হয়ে তাকালো রিমির পানে, কিন্তু মুখে কিছুই বলল না। নিশাতকে চুপ থাকতে দেখে রিমি আয়নার দিক থেকে ফিরে নিশাতের পানে তাকিয়ে বলল, আমি কি কিছু ভুল বললাম? জানি তুমি এখনো একটু ছোট, তবে বিয়ে যেহেতু হয়েছে বাচ্চা নিতেই পারো। তার মানে এটা নয় যে আমি এখন বলেছি, বলে এখনই ওইটা কথার কথা আর কি। আচ্ছা, তোমার আর ভাইয়ার মধ্যে সব ঠিকঠাক আছে তো? রিমি ভেবেছিল তার কথা শুনে হয়তো নিশাতের মন খারাপ হয়েছিল, কারণ একটু হলেও ওদের সম্পর্কের কথা রিমি জানে। তবে রিমিকে ভুল প্রমাণ করে পুনরায় হাসি মুখ ফুটিয়ে বলল, সবই ঠিক আছে আপু। নিশাতের মুখে হাসি দেখে রিমি স্বস্তির শ্বাস ফেলে পুনরায় জিজ্ঞাসা করল, শুনেছি ভাইয়া তোমাকে থাপ্পড় মেরেছিল, তা তোমাকে সরি বলেছিল? সে তো সহজে কাউকে সরিই বলে না। প্রশ্নটা শুনতেই নিশাতের মুখের হাসি মুখটা ভোঁতা হয়ে উঠল। ভোঁতা মুখেই প্রত্যুত্তর করল, বলেছিল আপু, তবে মেরেছে বলে নয়, জোরে মেরেছিল তাই। নিশাতের ভোঁতা মুখের জবাব পেয়ে খিলখিল করে হেসে উঠল রিমি। পুনরায় আয়নার দিকে ফিরে হাসতে হাসতেই বলল, তা তো বলেছে। আর হ্যাঁ, আকাশের মুখে অনেক শুনেছি ভাইয়া অনেক রাগী, তাই একটু মানিয়ে নিও। রাগী মানুষদের ভালোবাসা কিন্তু অনেক প্রখর হয়, মনে রেখো। নিশাত শুধু শুনল, কোনো প্রত্যুত্তর করল না। আলতো হাসি উপহার দিয়ে আহাতকে নিয়ে পুনরায় মজা শুরু করলো। রিমি সাজগোজ শেষ হতেই নিশাতকে নিয়ে রুমে বের হলো। রিমি আসতেই সবাই জড়ো হলো রিমি আর আকাশকে ঘিরে। কত রাত ভালোই হয়েছে, তাই কেক কাটার আয়োজন চলছে। আকাশের মা বাবা আসতেই আকাশ আর রিমি কেক সাজানো
ছোট টেবিলটার কাছে দাঁড়ালো। আহাত তখনও নিশাতের কোলের মাঝে লেপ্টে আছে। আকাশ আর রিমি ততক্ষণে কেক কেটে একে অপরকে খাইয়ে দিয়ে পাশে দাঁড়ানো সবাইকে খাইয়ে দিল। বন্ধুরা সবাই শুভেচ্ছা জানিয়ে কেক খেলো। রায়ান এতক্ষণ বন্ধুদের সাথেই ছিল। সে আসার পর থেকেই খেয়াল করেছে আহাতকে এক মুহূর্তের জন্য কোল থেকে সে নামায়নি। প্রথম দিন দেখেই বুঝেছিল মেয়েটার বাচ্চাদের অনেক পছন্দ করে। আজ দেখে আরও শিওর হলো। সে সামান্য কেক মুখে পড়ে দেখল নিশাত একটু একটু করে কেক আহাতের মুখে দিতে ব্যস্ত, আর সে হেসে হেসে কিছু বলছে। রায়ান হেঁটে এগিয়ে গিয়ে নিশাতের পাশাপাশি গা ঘেঁষে দাঁড়ালো। নিশাত ততক্ষণে একটু কেক মুখে পুড়তে চাইল, কিন্তু তার আগেই তার খাওয়া রোধ করে দিতে রায়ান তার মুখটা নামিয়ে নিশাতের কানের কাছে নিয়ে ফিসফিস করে শুধালো, বাচ্চাদের খুব ভালো লাগে বুঝি? বরের পানে এক পলক তাকিয়ে আর একবার তাহার দিকের দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে ফুরফুরে স্বরে জবাব দিল, হ্যাঁ, বাচ্চা কার না ভাল লাগে। আর আহাত বাবুকে দেখেছেন? কত গুলুমুলু একটা বাচ্চা, ঠিক যেন একটা কিউটের ডিব্বা। বলে আহাতকে একটা চুমু খেয়ে মুখে পুনরায় কেক পুড়তে যাবে তার আগেই রায়ান একই স্বরে বলে উঠল, দেখো, আমাদের একসাথে দুটো বাচ্চা হবে, ওরা এরকম কিউট হবে, ঠিক তোমার মতো। বলে মুখ উঁচিয়ে ভদ্রমানুষের মতো সোজা হয়ে দাঁড়ালো। অথচ নিশাতের কাশি উঠে গেল। কাশি থামিয়ে অদ্ভুত চোখে তাকালো শান্ত ভদ্র হয়ে দাঁড়িয়ে থাকা তার স্বামীর পানে। এটা কি মজার ছলে ছিল নাকি সিরিয়াস? আর লোকটা কি তার প্রশংসা করলো? যাই হোক, বিষয়টি কত লজ্জাকর। তখন রিমি আপুও একই কথা বলল, যেখানে তারা এখনও একই রুমে থাকে না সেখানে বাচ্চার কথা বলছে এই লোক, তা আবার এমন মুহূর্তে, এমন করে। নিশাত লজ্জায় চোখ নমনীত করে নিল। আহাতকে নিয়ে পাশ থেকে সরে গেল। আর এখন ভীষণ লজ্জা লাগছে। এই লোকটা কি সব শুরু করেছে তার সাথে? কেমন অদ্ভুত পরিবর্তন লোকটার। সময়ের কাঁটা এখন 12তে গিয়ে ঠেকেছে। আকাশদের বাড়ির পার্টি শেষ হলেও তাদের বন্ধুদের পার্টি সবে শুরু। আকাশের মা বাবা খাওয়া দাওয়া করে নিজেদের বাড়ি ফিরে গেছে। নিশাত প্রথমবার এসেছে বিধায় রিমি তাকে যেতে দিতে নারাজ। তার বন্ধুরা মিলেও অনেক রিকোয়েস্ট করেছে। আর কাল যেহেতু শুক্রবার ছুটির দিন, তাই রায়ান আর বাদ সাধেনি। বউ নিয়ে থেকে গেছে আজকে রাতটা বন্ধুর বাসায়। খাওয়া দাওয়া শেষ গুছিয়ে কয় বন্ধু মিলে ওই ফ্লোরের ছাদটাতে বসেছে আড্ডা দিতে। খোলা আকাশের নিচে স্নিগ্ধ বাতাস গায়ে মেখে চার বন্ধু তাদের পুরনো স্মৃতিচারণে বিভোর। সবাই টুকটাক করে কথা বলছে আর হাসাহাসি করছে। রায়ানও তাতে থেকে সায় জানাচ্ছে, যদিও অধরকনের হাসিটা নিরুদ্দেশ। চার বন্ধু যখনই এমন আড্ডা দেয় বা পার্টি করে তখনই সবাই মিলে হালকা লাল পানি পান করে থাকে। আজও তার অন্যথা হয়নি। তবে রায়ান এসব থেকে দূরেই থাকে। জীবনে প্রথম যখন একবার কিঞ্চিত পরিমাণে পান করেছিল, তাতেই সে পড়ে ঘুমিয়েছিল। আজ তো সাথে নিশাতও আছে, তাই ভুল করেও ওইসব ছুঁয়েও দেখলো না। আর না তো এমনিতে খাওয়ার ইচ্ছে আছে। সে একটা সফট ড্রিঙ্কে চুমুক বসাচ্ছে। তাদের গল্পের মাঝে হঠাৎ আবিদ আজকের মেডিকেলের ঘটনাটা পুনরায় বলল। তখনই আকাশ আবদার করে উঠল, ভাই তুই একটু অভিনয় করে দেখতো, ঠিক করেছিল রায়ান। প্রস্তাবটা পেতেই আবিদ খুশিতে ঝলমলিয়ে উঠল। সে অভিনয় দেখতে প্রস্তুত। তখনই রায়ান চোখ রাঙিয়ে বলল, আবিদ, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু এবার, চুপচাপ বস। আবিদ শুনল না সেসব কথা, পাত্তা দিল না রায়ানের চোখ রাঙানিকে। হঠাৎ করেই হাস্যরত প্রান্তকে ভরকে দিতে আবিদ নিচু হয়ে প্রান্তের মুখোমুখি হলো। ঝুঁকে রায়ানের মতো এক হাত পাশে রেখে আর এক হাত প্রান্তের গালে রাখল। এত কাছে আসায় আর এইভাবে ধরায় প্রান্ত ঘাবড়ে গিয়ে চোখ বড় বড় করে তাকালো। পরক্ষণে রেগে কিছু বলতে যাবে, তার পূর্বেই আবিদ নিজের মুখটাকে লাজুক লতা বানিয়ে চোখে কামনার দৃষ্টি নিয়ে হাসকি টোনে উচ্চারণ করল, Hey Zan, I want to kiss you briefly. May I please? কন্ট্রোল করতে পারছি না, প্লিজ। আবিদের এমন করায় আকাশ গোল গোল চোখে তাকালো। বোঝার চেষ্টা করলো আবিদ কি করছে।
আর প্রান্ত যেন নিজের ভাষাই হারিয়ে ফেলছে। এসব কি বলছে ছেলেটা? আবিদ বলেই থেমে থাকলো না। প্রান্তের ভাবনার মাঝেই তার ঠোঁট দুটি এগিয়ে আনলো প্রান্তের ঠোঁটের কাছাকাছি। এটা চক্ষুগোচর হতেই প্রান্ত রেগে এক ঝটকায় আবিদকে ঠেলা মারল। রেগে বলল, সি আবিদ, এসব কি? তুই কি সত্যি সত্যি গে হয়ে গেছিস নাকি? হলে কিন্তু আমার দিকে চোখ দিবি না বলে দিলাম। আবিদ ঠেলা সামলাতে না পেরে নিচে পড়ে গেল। প্রান্তের রাগী স্বরের কথা শুনে উঠে দাঁড়িয়েও নিজেও রেগে বলল, ধুর শালা, ঠেলা মারলি কেন? তোর কি মনে হয় আমি তোকে কিস করতাম? সে আমি ওইসব হলেও তো তোর দিকে নজর দিতাম না। তাহলে কাছে এসেছিলি কেন? পুনরায় জবাবে আবিদ বলে উঠল, আরে তোরাই তো বললি রায়হান কি করছিল তা অভিনয় করে দেখাতে, তাই তো করলাম। আবিদ আর আকাশ যেন এবার আরও টাসকি খেল। আবিদের অভিনয়ের বিভ্রান্ত হয়েই ভুলেই বসেছিল যে রায়ানের করা কাজ তারা দেখতে চেয়েছিল। তবে রায়ান যে এমন কিছু বলেছে তা যেন বিশ্বাস হলো না, হওয়ার কথাও নয়। এই ছেলে যে সব কিছুতেই বাড়িয়ে বাড়িয়ে বলে তা আকাশ আর প্রান্ত ভালোই জানে। তারা সত্যি জানার জন্য রায়ানের ভাবগতি দেখতে চাইল। রায়ানের পানে তাকাতেই দেখলো সে চোখ গরম করে আবিদের দিকে তাকিয়ে আছে। এই চাহনি যেন বলে দিচ্ছে সে এমন কিছুই করেনি। আবিদ এবারেও যেন তাকানোতে পাত্তা না দিয়ে ভাব বজায় রেখে বলল, আর কন্ট্রোললেস না হলেও কেউ কেবিনের মধ্যে বইয়ের এত কাছাকাছি আসে না। রায়ান শুধু চোখ গরম করেই তাকিয়ে রইল, মুখে কিছুই উচ্চারণ করলো না। রায়ানের আর এদের সাথে বসে থাকতে ইচ্ছে হলো না। নিচে যাবে ভেবে উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে উঠল। হঠাৎ করে মাথা ঘোরার কারণ বুঝলো না। পরক্ষণে কিছু একটা মনে করে আবিদকে ধমকে শুধালো, তুই আবার আমার সফট ড্রিঙ্কসে কিছু মিশিয়েছিস? এই পর্যায়ে আবিদ হালকা ভয় পেয়ে ঘাবড়ানো স্বরে বলে উঠল, দেখ ভাই, মিশিয়েছি আমি, কিন্তু বুদ্ধি ছিল ওই দুইটার, আমার কোনো দোষ নেই। রায়ানের এবার রাগে মাথাটা গরম হয়ে উঠল। সবগুলো মনে হয় পাগল হয়ে গেছে, সেই সব মুখেই তুলতে পারে না। আর ওই বাদরগুলো এই জন্যই বোধহয় আজকের ড্রিঙ্কটা অন্যরকম লাগছিল। কেন যে তখন রেখে দিল না? রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে পুনরায় বসে পড়ল বন্ধুদের পাশে। নিচে যাওয়ার কথা আর ভাবলো না, নয়তো দেখা যাবে নিচে গিয়ে মেয়েটার সাথে কিছু ঘটিয়ে ফেললো। আর রায়ানকে বসতে দেখে বাকি তিনজন মিটমিটিয়ে হেসে উঠল। দেখা যাক রায়ানবাবু আজ বউয়ের সাথে আদৌ কি কিছু করে, নাকি আগের বাড়ির মতন নাক ডেকে ঘুমায়। আকাশদের ফ্ল্যাটে 3টি রুম, যার মধ্যে একটা রায়ান আর নিশাতের জন্য ধার্য করা হয়েছে। সেই রুমের বিছানায় চিত হয়ে শুয়ে আছে নিশাত। নতুন জায়গা বিধায় ঘুম আসছে না, তার উপরে নিজের স্বামীকেও দেখছে না। সে শুনেছে রায়ানও এই রুমে ঘুমাবে, কিন্তু কোথায় ঘুমাবে? লোকটা এখনও তার রুমে ঠাঁই দেয়নি তাকে। তাই নিশাত কনফিউজড হয়ে আছে রায়ান এসে কোথায় ঘুমাবে, তার পাশে নিশ্চয়ই ঘুমাবে না। এইসব ভেবেও নিশাতের ঘুম আসছে না, থেকে থেকে এপাশ ওপাশ করছে। আবার রিমি আপু এক পোশাক ধরিয়ে দিয়ে গেছে, তা পরেও এখন অস্বস্তি হচ্ছে। সে তো আর পোশাক নিয়ে আসেনি, আর শাড়ি পরেও ঘুমানো সম্ভব ছিল না। তাই রিমি আপু একটা টি শার্ট আর একটা প্লাজো এনে ধরিয়ে দিয়ে গিয়েছিল। এমন নয় এমন পোশাক সে কখনোই পরেনি, তবে বিয়ের পরে এই প্রথম পরল। রায়ানও আজ কাছে থাকবে ভেবেই এত অস্বস্তি। ভাবনার মাঝেই দরজাটা হাট করে খুলে গেল। নিশাত চোখ তুলে তাকিয়ে দেখল রায়ান দরজা লক করে এগিয়ে আসছে। পায়ের চলন কেমন নড়বড়ে মনে হলো নিশাতের কাছে। বিছানার দিকে এগিয়ে আসতে দেখে নিশাত উঠে পড়ল। রায়ান চোখ নিচের দিকে দিয়ে তাকিয়ে আছে। নিশাত উঠেই আগে জিজ্ঞাসা করল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন আর ঘুমাবেন কোথায় আপনি? রায়ান হয়তো উপর থেকে ঠিক করে এসেছিল মেয়েটার পানে তাকাবে না, কিন্তু গলার স্বর শুনতেই চোখ তুলে তাকালো। নিশাতকে দেখতে অন্যরকম মনে হলো। ভালো করে দেখার পর বুঝতে সক্ষম হলো তার বউ এখন অন্য পোশাকে আছে। রায়ানের মাথাটা ঝিমঝিম করছে। মাথাটা ঝাঁকিয়ে পুনরায় নিশাতের পানে দৃষ্টি দিয়ে অকস্মাৎ আওড়ালো, তুমি দেখতে সুন্দর চড়ুই পাখি। ইনফ্যাক্ট সব পোশাকেই সুন্দর লাগে, হয়তো পোশাকবিহীনও সুন্দর। প্রথম বাক্য দুটো শুনে নিশাতের ভালো লাগলেও শেষ কথাটা শুনে মাথা ঘোরার উপক্রম হলো। কি নির্লজ্জ কথা! এই লোক তো এত অবলীলায় কি করে এই কথাটা বলল?
এমন করে তো কখনো বলে না। নিশাতের লজ্জায় কান গরম হয়ে উঠল। রায়ানকে তখনও তার পানে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় মাথা নিচু করে নিল নিশাত। জিভ দিয়ে অধর দুখানা ভিজিয়ে স্বরে একটু রাগ তুলে পুনরায় বলল, কি সব বলছেন? আপনি কোথায় ঘুমাবেন বলুন? এই রুমের সোফা অনেক ছোট, আমি বরং সোফায় ঘুমাই আর আপনি বাক্য সম্পূর্ণ করার আগেই রায়ান বাধাস্বরূপ হাসকি স্বরে বলল, তুমি আমার কাছে ঘুমাবে? বলেই নিশাতকে হালকা ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিল। অকস্মাৎ এমন করাতে নিশাত একটু আশ্চর্য হলো। এক বিছানায় ঘুমোলেও অন্তত ভালোভাবে তো বলতে পারে, এমন কেন করছে? নিশাত বিছানা থেকে উঠতে যাবে তার পূর্বেই রায়ান নিশাতের উপরে আধশোয়া হয়ে শুয়ে পড়ল। নিশাতের কালো গহ্বরের চোখ দুটোতে আরও বিস্ময়ে ভরিয়ে তুলতে শান্ত স্বরে শুধালো, উইল ইউ বি মাই পিলো টুডে চড়ুই পাখি? বলে সম্পূর্ণ ভর ছেড়ে দিল নিশাতের উপরে। নিশাত যেন একের পর এক টাসকি খেয়ে যাচ্ছে। সে কথা বলতে ভুলে গেল, মুখটা হাঁ করে রইল। মনে হলো তার উপরে একটা হাতি ভর করেছে, কিন্তু বলার মতো মুখ দিয়ে কিছুই বের হলো না। শ্বাস নিতেও কষ্ট হলো। নিশাতের হা করা মুখের পানে কত সময় তাকিয়ে রইল রায়ান কে জানে। সে নিশাতের উপর থেকে সরে যেতে চেয়েও পারল না। নিশা চোখ দুটো হঠাৎ নিবিষ্ট হলো নিশাতের অধর কোণে আর কপলে। কেমন করে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল, এখন একটা চুমু খাই চড়ুই পাখি? বলে মুখটা আরও নামিয়ে আনলো। নিশাতের চোখের চাহনি যেন আরও বেড়ে গেল। বুক দুরু দুরু করে কাঁপতে শুরু করলো। রায়ানের মুখ কাছাকাছি আসতেই অন্যরকম স্মেল পেল। এতে যেন টনক নড়ল নিশাতের। লোকটা তার মানে ভুলভাল কিছু খেয়েছে, এই জন্যই বুঝি এমন আচরণ করছে। নিশাত বাধা প্রদান করতে চাইল। তার মনের মাঝে দোটানা শুরু হয়েছে। বিয়ের শুরুতে রায়ানের অবহেলার কথা স্মরণে এলো। যদিও তার মাত্রা বা সময়কাল খুব বেশি ছিল না, তবুও সেই কথার আঘাতগুলো যেন মনে গভীরভাবে দাগ কেটে আছে। হঠাৎ করেই স্বামীর এত কাছে আসাতেও যেন কেমন কেমন লাগছে। দুটো রাতের মধ্যেই যেন লোকটা পরিবর্তন হয়ে গেছে। তবুও স্বামীর অধিকার হয়তো দিত, কিন্তু এখন সে নিশ্চিত রায়ান নেশার ঘরে আছে। এই নেশা কেটে গেলে যদি লোকটাই আফসোস করে, আবার অন্য নারী সত্তা বলে উঠল, স্বামী তো যা করতে চায় করতে দাও, তার অধিকার আছে। এই দোটানায় যেন নিশাত কুপকাত। রায়ানের মুখ যখন তার মুখের খুব কাছাকাছি, তখন নিশাত সিদ্ধান্ত নিল বাধা দেওয়ার। তবে সে কিছু করার আগেই রায়ান নিজেই নেতিয়ে পড়ল। ওষ্ঠদয় গিয়ে স্পর্শ করলো গলার ভাঁজে, সেখানেই মুখ গুজে দিয়ে পড়ে রইল। নিশাত স্বস্তির শ্বাস ফেলল, কিন্তু গলায় এইভাবে মুখ গুজে দেওয়াতে আর সেখানে রায়ানের উষ্ণ শ্বাস পড়ার ফলে শ্বাসরোধ হয়ে এলো তার। পুরো শরীর শিরশির করে উঠল। রায়ান যে ঘুমিয়ে পড়েছে তার শ্বাস ফেলার মাত্রা অনুমান করে বুঝতে পারল। একে তো এমন হাতির মতো শরীরের ভার তার উপরে ছেড়ে দিয়েছে লোকটা, আবার এইভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে যে নিশাতে নড়াচড়া করার মতন অবস্থা রইল না। বারবার চেষ্টা চালালো লোকটাকে নিজের উপর থেকে সরাতে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। শেষ পর্যন্ত হেরে গিয়ে ওইভাবেই স্বামীর বক্ষমাঝের নিচে পড়ে রইল। নতুন ভোরের উদয় হয়েছে আরও অনেক আগে। আকাশদের বাসায় সকলের নাস্তা তৈরি করাও শেষ। নিশাত নিজেও হেল্প করেছে রিমিকে রান্নার কাজে। নিশাত সারা রাত দুই চোখের পাতা এক করতে পারেনি। অমন একটা মানুষ তার সমস্ত ভার ছেড়ে দিলে বুঝি ঘুমানো যায়? ভোরের দিকে যখন একটু ছাড়ল, নিশাত সুযোগ পেতে তখনই উঠে পড়ল। তারপরে সকালের নামাজ শেষ করে আর ঘুমায়নি। সবাই ওঠার আগে স্নান সেরে নিয়ে তারপর রুম থেকে বের হলো। কালকের পরে আসা সেই শাড়িটা পরে সে এতগুলো ছেলের সামনে ওই পোশাক পরে আসতে চায়নি, তাই এই সিদ্ধান্ত। রুম থেকে বের হওয়ার পর দেখল রিমি উঠে পড়েছে। সে রিমির কাছাকাছি গিয়ে দাঁড়ালো। নিশাতকে চক্ষু সম্মুখে দেখে আর এত সকাল সকাল স্নান করতে দেখে রিনি অকস্মাৎ মুচকি হেসে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে উঠল, কি ব্যাপার নিশাত রানী, সকাল সকাল স্নান করেছো যে? তা আমার বাসায় রেখে দেওয়াটা সফল হয়েছে বুঝি? রিমির কথার মানে বুঝতে পেরে নিশাত লাজুক হাসল। লজ্জিত হয়ে চোখ সরিয়ে নিয়ে হালকা রাগত্ব স্বরে বলল,
ছি আপু, কি সব ভাবছেন আপনি? আমি তো ওই পোশাক পরে বের হতেই চাইনি, তাই স্নান করেছি। নিশাতের কথা বিশ্বাস করলেও মুখে তা প্রকাশ করলো না। নিশাতকে পচাতে আরও মজা শুরু করে দিল রিমি। আর নিশাত বেচারি লজ্জায় সেখানেই শেষ। সকালের কথা মনে করে নিশাত পুনরায় লাজুক হাসল। রিমির রান্না শেষ বিধায় আর অনেকটা বেলা হয়েছে দেখে সে 1 কাপ কফি বানিয়ে রায়ানের জন্য নিয়ে ছুটল সেই রুমের দিকে। দরজাটা হালকা ভিড়িয়ে রেখে নিশাত ভিতরে প্রবেশ করলো। রায়ান তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। নিশাত হতাশ শ্বাস ফেলল। যেই লোক ভোরবেলায় ঘুম থেকে উঠে আজ সে বেলা 8টা পেরিয়ে যাওয়ার পরেও ঘুম থেকে ওঠার নাম নেই। এইসব নিশ্চয়ই কালকের ওই ছাইপাশ খাওয়ার জন্য হয়েছে। যা খেতে পারে না তা খায় কেন? নিশাত কাপটা বিছানা সংলগ্ন একটা টেবিলের উপরে রেখে দিল। রায়ানের কাছাকাছি এসে একটু ঝুঁকে ডেকে উঠল, স্যার শুনছেন? উঠুন, অনেক বেলা হয়ে গেছে। আরে শুনছেন? রায়ান তাতেও শুনল না। নিশাতের একটু অস্বস্তি হলো, তবুও একটা হাত বাড়িয়ে সামান্য বিরক্তির রেশ ধরে রায়ানকে হালকা ধাক্কা মেরে বলল, এই ডাক্তারবাবু শুনছেন? উঠুন জলদি। এবার বোধহয় কাজ হলো। রায়ান পিটপিট করে চোখ মেলে তাকালো। সম্মুখে নিশাতকে ভিজা চুলে দাঁড়িয়ে থাকতে দেখেই চোখের গভীরে মুগ্ধতার সৃষ্টি হলো। নিশাতকে চুল ছেড়ে দেওয়ায় অবস্থায় এই প্রথম দেখল। তার উপরে চুলগুলো ভেজা, সাথে শরীরে শাড়ি পেঁচানো, কেমন যেন বউ বউ ফিল এলো। চোখ মুখ কি স্নিগ্ধ লাগছে মেয়েটার, মনে হচ্ছে শীতের সকালে ফোটা এক শুভ্র ফুল। রায়ান শোয়া থেকে উঠে বসল। বধুয়ার পানে চোখ স্থির রেখেই শান্ত স্বরে শুধালো, এত সকালে স্নান করেছে কেন? প্রশ্ন শুনে নিশাত কিছু একটা ভাবল। নিশ্চয়ই লোকটার রাতের কথা কিছু মনে নেই। তাহলে লোকটার সাথে একটু মজা করা যাক। লোকটাও নিশ্চয়ই তার মতন বিব্রত হবে, যেমনটা সে রাতে রায়ান কাছাকাছি আসাতে হয়েছিল। লোকটা রাত ভোর তাকে অনেক জ্বালিয়েছে, এবার লোকটাকে একটু জ্বালানো যাক ভেবেই টেবিল থেকে কফির কাপটা তুলে রায়ানের সামনে ধরল। রায়ান হাত বাড়িয়ে কাপটা ধরতেই নিশাত লাজ লজ্জা ভুলে মুখে লাজুক হাসি ফুটিয়ে তুলে জবাব দিল, ছি জামাইজান, রাতে এত কিছু ঘটিয়ে এখন জিজ্ঞেস করছেন এত সকালে স্নান করেছি কেন? আপনি বুঝি সব ভুলে গেছেন? রায়ানের কাপ ধরা হাতটা নড়ে চড়ে উঠল এমন জবাবে। জামাইজান ডাকটা শুনতেই একটা হার্টবিট যেন মিস হলো। রায়ান মনে করার চেষ্টা করলো কাল রাতের কথা। যতদূর মনে আছে আবিদরা তাকে ড্রিঙ্কসের সাথে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়েছিল, তাই সে নিচে আসতে চায়নি। কিন্তু অনেকক্ষণ পর ঘুম ঘুম পাচ্ছিল, তাই রুমে চলে এসেছিল। তাহলে তো তার এসে ঘুমিয়ে যাওয়ার কথা। একটু একটু মনে পড়ল মেয়েটা তখন অন্য পোশাকে ছিল, সাথে নিয়েই বোধহয় ঘুমিয়েছিল। কিন্তু সে তো এত বেশি খায়নি যে রাতে কিছু ঘটিয়ে থাকলেও মনে পড়বে না। আর এই মেয়ে কিছু হলে লজ্জায় বলতে পারতো। কেন জানি নিশাতের কথা বিশ্বাস হলো না। তবুও রায়ান সত্যিই বিব্রত বোধ করলো। নিশাত নিশ্চয়ই বুঝেছিল সে কিছু খেয়েছে আর হয়তো কিছু একটা করেওছে। তবুও হার না মেনে কাপটা নিচে রেখে দিয়ে গলা খাকারি দিয়ে বলল, মিথ্যে কেন বলেছ? আমার সবই মনে আছে, তাই বাহানা কম করো। নিশাত বুঝতে সক্ষম লোকটা বিব্রত হয়েছে, তাই আরেকটু মজা করতে বলে উঠল, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? দেখেছেন, আমি ঠিক ধরেছি। আপনি সব ভুলে গেছেন জামাইজান। এই আপনি রাতে কিছু খাননি তো? বলেই অবাক হওয়ার ভান করে এক হাত দিয়ে মুখ চেপে রইল। রায়ান কুটিল চোখে তাকালো বউয়ের পানে। বারবার জামাইজান ডাক শুনে সে নিশ্চিত এই মেয়ে অভিনয় করছে। বুঝতেই সেও হঠাৎ বাঁকা হেসে এক টান মেরে নিশাতকে নিজের কাছে নিয়ে আসলো। নিশাত সামলাতে না পেরেই রায়ানের কোলের উপরে গিয়ে পড়ল। রায়ান এক হাতে নিশাতকে পেঁচিয়ে অন্য হাতে নিশাতের মুখটা তুলে তার দিকে ঘুরিয়ে চোখে চোখ রাখলো। গম্ভীর স্বরে আওড়ালো, ঠিকই বলেছেন বৌজান, আমি সব ভুলে গেছি। তাই আপনি এখন মনে করতে সাহায্য করুন আমি ঠিক কি কি করেছিলাম। বলেই নিশাতের ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। প্রথমত বৌজান ডাক, তার উপরে রাতের মতো গলায় মুখ ডুবিয়ে দেওয়ায় নিশাতের সত্তা বেকাবু হয়ে গেল। লোকটা তো এখন তার হুঁশে আছে, তাহলে এমন কেন করছে? জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো নিশাত। রায়ানকে ঠেলে সরাতে চাইল, কিন্তু তার মনে হলো তার হাত দুটো যেন অকেজো হয়ে গেছে। সে চেয়েও হাত দুটোকে তুলে রায়ানকে সরাতে পারল না।
আর না তো মুখ দিয়ে কোনো আওয়াজ তুলতে পারল। নিশাতের এখন আফসোস হলো, সকাল সকাল এই মানুষটার সাথে মজা করতে চেয়েছিল বলে ভুলেও ভাবেনি লোকটা তার সাথে এমন করবে। রায়ান নিশাতের গলায় একটা গভীর শ্বাস নিয়ে মুখ উচালো, গভীর চাহনি দিল নিশাতের পানে, গাঢ় স্বরে শুধালো, এমন করেছিলাম বুঝি? জবাব পাবে না জেনেও জবাবের অপেক্ষা করলো। সব মিলিয়ে যেন নিশাতের সর্বাঙ্গন কেঁপে উঠল, সেই সাথে তার ওষ্ঠদয়। এত কাছ থেকে তা অবলোকন করে রায়ানের পুরুষ মন যেন প্রলুব্ধ হলো। চাহনি সেদিক পানে স্থির রেখে শুষ্ক ঢোকে দিল। রায়ানের এমন গভীর দৃষ্টি দেখে নিশাতের ভয় হলো। কষ্ট করে শব্দ উচ্চারণ করতে চাইল, কিন্তু তার পূর্বের রায়ান নিশাতের কোমরে চাপ প্রয়োগ করে আরও খানিকটা নিকটস্থ নিয়ে আসলো। তার মুখমণ্ডল নিশাতের মুখের নিকটে এগিয়ে আনতে আনতে জিজ্ঞাসা করলো, নাকি এমন করেছিলাম? বলেই মুখ ওষ্ঠদয়ের কাছাকাছি আনলো। মুখ জুড়ে রায়ানের গরম নিঃশ্বাস অনুভব করতেই চোখ খিচে বন্ধ করে নিল নিশাত। অপেক্ষা করলো কোনো মহা সর্বনাশ ঘটার। দুই মানবীর ওষ্ঠদয় যখন পরস্পরের খুব কাছাকাছি, তখনই দরজায় নক করার শব্দ হলো। এক পুরুষালী স্বরের বাক্য ভেসে এলো, রায়হান উঠেছিস? তাহলে জলদি বাইরে আয়, সবাই অপেক্ষা করছে। দুজনের ঘোর ভঙ্গ হলো আবিদের কণ্ঠ পেয়ে। নিশাত চোখ খুলে সরাতে চাইল, তবে রায়ান ছাড়ল না। সে বিরক্তিতে চোখ বুজে জোরে একটা শ্বাস ফেলে চিৎকার করে উঠল, বেয়াদব, আসার আর সময় খুঁজে পাস না? রায়ানের ধমক শুনে নিশাতের কালকের কেবিনের ঘটনাটা মনে পড়ল। ভুলে গেল সে, এখনও রায়ানের কোল জুড়ে বসে আছে। কালকের ঘটনা মনে পড়তেই খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দ পেয়ে রায়ান চোখ তুলল। এই প্রথম বউকে এমন করে হাসতে দেখল, আর এত কাছে থেকে। ওই কালো নয়নের চোখ দুটিতে যেন পূর্বের চেয়েও বেশি নেশা ভর করল। নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার ব্যক্তিগত অর্ধাঙ্গিনীর পানে, যেন বর্তমানে সেই এই হাসি আর হাসি দেওয়া রমণীই তার একমাত্র লক্ষ্য, একমাত্র গন্তব্য। ভোরের স্নিগ্ধ আলোর রেশ খোলা জানলার পর্দার ফাঁক গুলে চোখ মুখ জুড়ে পতিত হতেই চোখ মেলে তাকালো মেয়েটা। সারা রাত্রিব্যাপী যেন এই আশায় ঘুম ধরেনি, চোখে যে কখন সকাল হবে। তাই তো ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই যেন মস্তিষ্কে পৌঁছে গেছে, তোমার জাগার সময় হয়ে গেছে, উঠে পড়ো। দেরিতে ঘুম থেকে ওঠা মেয়েটা আজ পাখি ডাকা ভোরেই জাগ্রত হলো। কোনো ব্যস্ততা না থাকায় মেয়েটাকেও আজ ব্যস্ততায় ঘিরে ধরল। বিছানায় ছেড়ে জলদি ওয়াশরুমে ছুটল। গোসল শেষ করে একেবারে বের হলো। রুমে ফিরে আলমারির সমস্ত পোশাক বের করলো। কি পরবে তা যেন বুঝতে ব্যর্থ তার অস্থির মন। আয়নার সামনে গিয়ে একটা পোশাক সামনে ধরে দেখছে আর একটা করে রেখে দিচ্ছে। পছন্দের পোশাকগুলো আজ অপছন্দের তালিকায় যুক্ত হলো। এক একটা দামি পোশাক সামনে ধরার পর মনে হচ্ছে এটা ওই ছেলেটার পছন্দ হবে না। সামান্য তার বাবার চাচার টাকা আছে বলেই ছেলেটা তাকে প্রত্যাখ্যান করতে চায়। তাহলে এত দামি পোশাক শরীরে জড়ালে হয়তো ভাববে সে শো অফ করতে গেছে বা টাকার গরম দেখাচ্ছে। এসব ভেবেই উৎফুল্ল মনটায় যেন একটু ভাটা পড়ল। বেছে বেছে সবচেয়ে কম দামি একটা থ্রি পিস খুঁজে বের করে সামনে ধরল। তাও যেন মন মতো হলো না। শেষ পর্যন্ত কী পরবে বুঝতে না পেরে মুখ ফুলিয়ে বিছানার উপরে বসে পড়ল। মনে মনে কিছু একটা চিন্তা করে বিছানা থেকে উঠে দৌড়ে বেরিয়ে বড় আম্মুর রুমের দিকে ছুটে গেল। বিছানায় নক করতেই ভেতরে যাওয়ার অনুমতি পেল। ভিতরে প্রবেশ করতেই দেখল তার বড় আম্মু বিছানা গুছিয়ে রাখছে, আর তার বড় আপু পাশেই বসে আছে। রিমি বেগম মেয়ের পানে এক ঝলক তাকিয়ে পুনরায় কাজে মন দিল। রুমে বড় আপুকে দেখে মেয়েটার মন একটু ভীত হলো, তবুও সাহস জুগিয়ে বলে উঠল, ও বড় আম্মু, আমাকে একটা শাড়ি দিবে তোমার থেকে? মেয়ের মুখের এমন আবদার শুনে রিমি বেগম আর আরহান সাহেব দুজনেই আশ্চর্য হলেন। এই মেয়েকে তো জীবনেও তারা শাড়ি পরতে দেখেননি, আর আজ এত সকাল সকাল উঠে শাড়ি পরতে চাইছে কেন? রিমি বেগম কিছু বলার আগেই আরহান সাহেব শুধালো, শাড়ি পরে কোথাও যাবে নাকি অর্থে আম্মু? বড় আব্বুর প্রশ্ন শুনে একটু ঘাবড়িয়ে গেল অর্থে। ইতিউতি করে কিছু বলবে, তার পূর্বেই রিমি বেগম উত্তর করল, ও আজ ওর বান্ধবীর সাথে একটু ঘুরতে যাবে, কাল বলেছিল। ও বলে চুপ করে রইল আরহান বাবু।
অর্থী একটু স্বস্তির শ্বাস ফেলে রিমি বেগমের কাছে পুনরায় আবদার জুড়ে দিতেই রিমি বেগম বলল, আলমারি থেকে যেটা খুশি নিয়ে যা, কিন্তু কখনো তো শাড়ি পরিসনি, সামলাতে পারবি তো? পারমিশন পেতেই অর্থীর মনটা ঝলমল করে উঠল। খুশি মনে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলল, খুব পারবো বড় আম্মু, এখন থেকে যে আমাকে অনেক কিছু সামলিয়ে চলতে হবে। শেষ বাক্যটি আসতে বলায় রুমে থাকা কেউ শুনতে পেল না। অর্থী বড় আম্মুর আলমারি খুলে দেখল শাড়ির সংখ্যা অগুন্তি। তার বড় আম্মু একটা শাড়ি অত প্রাণ মহিলা, যখন যেটা পছন্দ হবে সেইটাই কিনে আনবে, হোক তা দামি অথবা কম দামি। তার বড় আম্মুর একটা ভালো দিক, মানুষটা গম্ভীর প্রকৃতির হলেও মনের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। কোনো জিনিস নিয়ে তেমন বাজ বিচার করে না, আর করলেও নামি দামি কম দামি ধনী গরিব এসব নিয়ে ফারাক করে না। যেন তিনি সাধারণের মধ্যে থেকেও অসাধারণ জিনিসটা খুঁজে আনতে পারে। হয়তো এই কারণেই গরিব ঘরের এক শ্যামরঙা মেয়ের তাদের বাড়ির বউ। অর্থী আলমারি থেকে একটা পছন্দসই শাড়ি বের করে নিয়ে বড় আম্মুর হাত বগল দাপা করে ধরে বলল, বড় আম্মু চলো আমার রুমে, তুমি এখন আমাকে শাড়ি পরিয়ে দিবে। মেয়ের পাগলামি দেখে রিমি বেগম চট জলদি বলে উঠল, আরে ছাড়, আর এত সকালে তুই কোথায় যাবি? আমার এখন কাজ আছে, রান্না বসাতে হবে, আর তুই খেয়েই বের হবি, বুঝলি? না না বড় আম্মু, আমার এখন খাওয়ার সময় নেই, দ্রুত যেতে হবে। তুমি আমার সাথে চলো, রান্না আজ কাজের লোক করে দিবে। অর্থী তার বড় আম্মুকে না ছেড়ে টানতে টানতে নিয়ে গেল। পেছন থেকে আরহান সাহেব উচ্চারণ করলেন, অর্থে আম্মু যেখানেই যাও দ্রুত ফিরে আসবে, কিন্তু সন্ধ্যার পর বাইরে থাকা চলবে না। ঠিক আছে বড় আব্বু। বলেই নিজের বড় আম্মুকে নিয়ে চলে গেল। সুন্দর করে শাড়ি পরিয়ে দিল মেয়েকে রিমি বেগম। কাল নিজের বৌমাকে সাজিয়ে দিয়েছিল, আর আজ মেয়েকে। অর্থীর শাড়ি পরা শেষ হতেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসল। রিমি বেগম অর্থীর কোমর সমান লম্বা চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিয়ে পিঠময় ছড়িয়ে দিল। দুপাশ থেকে কিছু চুল নিয়ে ক্লিপের সাহায্যে আটকে দিল। অর্থী বেশি সাজতে চাইল না, শুধুমাত্র কানে এক জোড়া ছোট দুল পরল, মুখে হালকা প্রসাধনী আর ঠোঁটে সামান্য লিপ গ্লস দিল। ব্যাস, এতেই অর্থীর সাজ সম্পূর্ণ। তবে আজ শাড়ি পরেছে বিধায় পায়ে একজোড়া নুপুরও পেঁচালো, হাতে কিছু কাচের চুড়ি শাড়ির সাথে ম্যাচিং করে। এর মধ্যেই রুমে অর্থীর মায়ের আগমন ঘটল। বড়জা এখনও অবধি নিচে যায়নি বলে সে কাজের লোকেদের কাজ বুঝিয়ে দিয়ে বড়জাকে খুলতে খুলতে মেয়ের রুম অবধি এসে পড়েছে। তবে সকাল সকাল মেয়েকে শাড়ি পরতে দেখে আশ্চর্য হলো। প্রথমত শাড়ি পরেছে এত সকালে, তারপরে শাড়িটা তার কাছে সস্তা মনে হতেই নাক মুখ কুচকে নিল। দ্রুত পায়ে এসে মেয়ের পেছনে দাঁড়িয়ে বলল, এই অর্থী, তুই কি এত সকাল সকালেই বের হবি নাকি? আর হঠাৎ শাড়ি পরেছিস যে? হ্যাঁ, এখনই বের হব আম্মু, আর ইচ্ছে হলে তাই পারলাম। মেয়ের হাব ভাব কেমন জানি ঠিক মনে হলো না সাথী বেগমের। মেয়ের পানে তীক্ষ্ণ চোখে তাকিয়ে কড়া স্বরে আওড়ালো, তুই সত্যিই তোর বান্ধবীর সাথে বের হচ্ছিস তো? আমার কেন জানি মনে হচ্ছে তুই মিথ্যে বলছিস।